আসসালামু আলাইকুম। গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রাইহান মোহাম্মদ আবির। এই পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের নবম দশম শ্রেণীর ব্যবসা এবং মানবিক বিভাগের সাধারণ বিজ্ঞান বিষয়ের একটি চ্যাপ্টারের আমরা মূল প্রশ্ন সমাধান করব। তো তোমাদের অলরেডি সম্পূর্ণ বইয়ের চ্যাপ্টার পড়া হয়েছে। এখন যেহেতু তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, সো রিভিশন ক্লাসে আমরা আপাতত যে চ্যাপ্টার গুলো অলরেডি পড়ানো হয়েছে সে সকল চ্যাপ্টারের সৃজনশীল এবং এমসিকিউ অর্থাৎ বোর্ড প্রশ্ন, বোর্ডে আসা বিগত সালের যত প্রশ্ন, সেই সব প্রশ্ন সমাধান করে আমরা আমাদের আপকামিং যারা দশম শ্রেণীতে তারা টেস্ট পরীক্ষা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশন আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে এই ক্লাসগুলোর মাধ্যমে। তো আমি একটু দেখছি কারা কারা ক্লাসে উপস্থিত আছো। আমি কি উপস্থিত আছো? আলহামদুলিল্লাহ, ওকে, ঠিক আছে, বাকিরা জয়েন করো। আমি আস্তে আস্তে ক্লাসটি শুরু করে দিচ্ছি। আরাবি জান্নাত লাইবা, ওয়ালাইকুম আসসালাম। আরাবি, তুমি? নমস্কার। আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? কোন চ্যাপ্টার? একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় তোমাদের বিজ্ঞান বইয়ের, সাধারণ বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। প্রাত্যহিক জীবনে তড়িৎ, একাদশ অধ্যায়। এই অধ্যায়ের আমরা সৃজনশীল এবং এমসিকিউ বিগত বোর্ডে আসা প্রশ্ন সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণ আমার গলা একটু ভিজিয়েছে। So, হয়তো আমার কথা যদি না বুঝতে পারো ক্লিয়ারলি, তাহলে আমাকে একটু জানাবে, আমি আরো ক্লিয়ার বলার চেষ্টা করবো। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুমায়রা, তুমি কেমন আছো? তাবাসসুম তুবা, ওয়ালাইকুম আসসালাম তুবা। তাসরিফা অথই, আলহামদুলিল্লাহ ভালো, ওয়ালাইকুম আসসালাম। কথা ভালো শোনা যাচ্ছে না। আচ্ছা, কথা ভালো শোনা যাচ্ছে না, এটা কি মানে লাউড একটু কম? মানে আমি আর একটু জোরে কথা বলবো, নাকি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না বলো তো? মানে সাউন্ড কম নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে না, কোনটা? সাউন্ড কম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হেডফোনের সমস্যা হচ্ছে। আমি হেডফোনটা চেঞ্জ করতেছি। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। ওকে, তোমার নাই, তারপর ক্লাসটি করো। আর তুমি মেহজাবিন কি দশম শ্রেণীর নাকি নবম শ্রেণীর, আমাকে একটু জানাও তো মেহজাবিন। স্যার, আর ইউ সিক? ইয়েস, আই এম লিটল লিটল বিট সিক। ও, তুমি নাইনে? নাইনের স্টুডেন্টরা সবাই এই ক্লাসটি করবা, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় এই চ্যাপ্টারটি না থাকলেও তোমাদের দশম শ্রেণীতে অবশ্যই চ্যাপ্টারটি থাকবে, এবং যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে 2027 সালে, সেহেতু তোমাদের সকল চ্যাপ্টার সম্বন্ধে একটা সম্যক জ্ঞান থাকা আবশ্যক। হুমায়রা, আমরা এই চ্যাপ্টারটা, হুমায়রা, তুমি কি নবম শ্রেণীর? যদি নবম শ্রেণীর হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যাপ্টারটি তোমার পড়া উচিত। রিফা, কথা বেঁধে যায়, আচ্ছা, এটা নেটের প্রবলেমের কারণে নাকি? আমি টেস্ট করেছি, টেস্ট ক্লাস কি যারা ক্লাস নাইনে আছে সবাই অবশ্যই কাজটি করবে। আমি কাজ করছি। ওকে, সরি, একটু সময় নিলাম। আচ্ছা, এবার আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু সবাই জানাও কমেন্ট করে। আমার কথা এবার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আর এভরিওয়ানে কেউ মেসেজ দিও না কাইন্ডলি, সবাই পার্সোনালি মেসেজ দাও, কেউ এভরিওয়ানে মেসেজ দিবা না। মেজাবিন, ওয়ার আর ইউ? আই এম হিয়ার মেজাবিন। তাসরিফা অথই, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাবাসসুম তুবা, স্যার, ওকে জি স্যার, থ্যাংক ইউ। নিশাত, কথা এখন কি শোনা যাচ্ছে? নিশাত, ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? একটু জানাও সবাই। মিথিলা আক্তার,
ওয়ালাইকুম আসসালাম মিথিলা, জি স্যার, ওকে, থ্যাংক ইউ। নিশাত, ওয়ালাইকুম আসসালাম, জি, ওকে। নুসাইবা, জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ নুসাইবা। তাসফিয়া খানম, স্যার কোন চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সলভ করাবেন? 11 অধ্যায়, একাদশ অধ্যায়, তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়, অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ। প্রাত্যহিক জীবনে তড়িৎ এই অধ্যায়টির বোর্ড প্রশ্ন সমাধান করাবো। ওকে মিথিলা, কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। জাকারিয়া হাওলাদার, আমাকে কি আপনি দেখেন না? হ্যাঁ দেখি তো। জাকারিয়া, এত মেসেজ দিলাম রিপ্লাই দিচ্ছেন না। সবার মেসেজের নিচে পড়ে গিয়েছে তো বাবা, এই জন্য তোমার মেসেজটি দেখতে একটু সময় লেগেছে। বাট আমি সবার মেসেজই পড়বো, সমস্যা নেই। তুষ্মি, স্যার অল ক্লিয়ার, থ্যাংক ইউ। জাকারিয়া, আমি তো নিউজ, আপনার পরিচয় দিলে ভালো হয়। ওকে জাকারিয়া, আমি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান মাহমুদ আবির। আমি তোমাদের এডু পরিবারে জীববিজ্ঞান শিক্ষক হিসেবে নিযুক্ত আছি। তো আমি হচ্ছি মূলত নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের, অর্থাৎ সায়েন্সের বায়োলজি ক্লাস, অর্থাৎ জীববিজ্ঞান ক্লাস নিয়ে থাকি। সো তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের, বিজ্ঞান বিষয়ের, হ্যাঁ সাধারণ বিজ্ঞান বিষয়ের স্পেসিফিক কিছু চ্যাপ্টারের ক্লাস হয়তো আমি নিয়েছি এর আগে। এখন যেহেতু তোমাদের সকল চ্যাপ্টার পড়ানো হয়েছে ইতিমধ্যে, এখন তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, অর্থাৎ যে সকল চ্যাপ্টার পড়ানো হয়েছে ওই সকল চ্যাপ্টার বোর্ড প্রশ্ন সমাধান করার ক্লাস চলতেছে। সো আজকে তারই ধারাবাহিকতায় আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ের প্রশ্ন সলভ করাবো আজকে। সো নিশাত লিখেছো আমি ক্লাস 9-এ পড়ি। ওকে নিশাত, তাহলে ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করবে। জাকারিয়া, সালাম দিয়েছিলা, কেমন আছো জিজ্ঞেস করেছিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই এভরিওয়ানে মেসেজ না দিয়ে সবাই পার্সোনালি মেসেজ দিবা, তাইলে হচ্ছে সবার মেসেজগুলো আমার চোখে পড়বে। ওকে স্যার, থ্যাংক ইউ জাকারিয়া। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। সবাই আর কেউ এখন আর কোনো কমেন্ট করবে না, কোনো মেসেজ দিবে না। আমি যখন টপিক শেষ করব, যখন আমি বলবো, তখন সবাই মেসেজ দিবে। এর আগে যদি কথা শুনতে সমস্যা হয় বা আমাকে, আমার ভয়েস যদি একটু কম শোনা যায়, সেক্ষেত্রে তোমরা মেসেজ দিতে পারো। বাট অন্য কোনো ইস্যু থাকলে মেসেজ দিবা না, সেটার জন্য আমি তোমাদের সময় দিব। সেই সময়ে তোমরা মেসেজ দিবা, ওকে? তাহলে এবার আসো, আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো দেখো, আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা সবাই? সবাই একটু জাস্ট লাস্ট একটা কমেন্ট করে ওকে স্যার লেখো যদি দেখতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করে দিচ্ছি। প্রাত্যহিক জীবনে তড়িৎ, এটার আমি আর মেইন বইয়ের কিছু পড়াবো না বা মেইন টপিকস কিছু পড়াবো না। আমি ডিরেক্ট তোমাদের বোর্ড প্রশ্নে চলে যাই। আমার কাছে একটা টেস্ট পেপারের সফট কপি আছে। এখান থেকে আমি তোমাদের যে সকল প্রশ্ন পড়াবো বা যে সকল প্রশ্ন দাগিয়ে দিব, তোমরা শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য শুধুমাত্র সেই সকল প্রশ্ন পড়বে, অথবা সেই প্রশ্ন রিলেটেড যে সকল প্রশ্ন তোমরা পাবে সে সকল প্রশ্ন পড়বে। এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে আপকামিং টেস্ট এক্সামের জন্য সে সকল টপিক পড়বে। আচ্ছা, স্ক্রিনে কে দাগাচ্ছ বলো তো? স্ক্রিনে আর্ট করতেছো কে? স্ক্রিনে আর্ট করবা না, স্ক্রিনে আর্ট করবা না। স্ক্রিনে এখনো আর্ট আর্ট করতেছো রাইট নাও, আমি দেখতে পাচ্ছি। স্ক্রিনে কোনো দাগ হবে না, স্ক্রিনে কেউ আর্ট করবা না প্লিজ। স্ক্রিনে কেউ লিখবা না, ওকে? স্ক্রিনে আর্ট করা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি। ওকে, তাহলে আসো আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি ঢাকা বোর্ড 2024 সালের একটি প্রশ্ন দিয়ে শুরু করব। আহা, স্ক্রিনে লিখতেছো কে বলো তো বাবা? আমি নিষেধ করতেছি বারবার যে স্ক্রিনে লিখবা না, লিখবা না। স্ক্রিনে লিখতেছো কে বলো তো? স্ক্রিনে লিখবা না, স্ক্রিন থেকে মুছো। যে যেটাই লিখেছো মুছো। স্ক্রিনে কেউ লিখবা না, আমি বারবার বলে দিচ্ছি, স্ক্রিনে কেউ লিখবা না। ওকে, এবার আসো আমি শুরু করে দিচ্ছি। ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটি এসেছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে প্রথমে যে প্রশ্নটি ক নাম্বারের জ্ঞানমূলক প্রশ্ন, এটার জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 1। 1 মার্কের প্রশ্নটি এরকম যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস?
তাহলে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে এরকম: কোনো দ্রবণের মধ্যে, এই যে এখানে লেখা আছে কত সুন্দর, কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোর ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে, তোমরা অলরেডি বই পড়েছো, বইয়ের টপিকস তোমাদের স্যার যারা তোমাদের এই টপিকস পড়িয়েছেন তারা নিশ্চয়ই তোমাদের তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে ধারণা দিয়েছেন। তো সেখানে তোমরা দেখেছিলে যে একটি পাত্রে আমি হচ্ছে একটি কি নিব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড। তো এই পদার্থটা নিয়ে আমরা যদি তার ভিতরে তড়িৎ প্রবাহিত করি, অর্থাৎ ইলেকট্রিসিটি চালনা করি বা ইলেকট্রিসিটি আমরা তার ভিতরে যদি দেই, তখন কি হবে বলতো? ধনাত্মক এবং ঋণাত্মক অংশগুলো ডিভাইড হয়ে যাবে। একটা আহ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুইটি ভাগে ভাগ হয়ে যাবে, একটি ধনাত্মক অংশ, একটি ঋণাত্মক অংশ। যেমন সালফিউরিক অ্যাসিড যদি দুইটি অংশে ভাগ হয়ে যায়, তাহলে একটি হবে প্রোটন। প্রোটন মানে কি? হাইড্রোজেন আয়ন, এইচ প্লাস। এবং আরেকটি অংশ হবে সালফেট, সালফেট আয়ন, SO4 2 মাইনাস, সালফেট আয়ন। তাহলে এই যে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক আয়নে যে ভাগ হয়ে গেল, এই ধনাত্মক এবং ঋণাত্মক অংশকে বিভক্ত করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এটা গেল আমাদের ঢাকা বোর্ডের নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। এরপরে দেখো, 220 ভোল্ট হাইফেন 60 ওয়াট বলতে কি বুঝো? দেখো, এটা খুবই ছোট্ট একটি প্রশ্ন, এক লাইনে জাস্ট একটা উত্তর দিবা। সেটা হচ্ছে, দেখো এখানে ভোল্ট, এই ভি, ভি মানে কি? ভোল্ট। ভোল্ট কিসের একক বলো তো? ভোল্ট হচ্ছে বিভবের একক। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়ালের এককটা হচ্ছে ভোল্ট। আর এখানে ডাব্লিউ, ডাব্লিউ মিন্স ওয়াট, ডাব্লিউ মিন্স ওয়াট। এই ওয়াট হচ্ছে কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ারের একক বা ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তো এখন এইটার এটা হচ্ছে একটা তাৎপর্যমূলক প্রশ্ন। তাৎপর্যমূলক প্রশ্ন মানে কি? মানেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের একক দিয়ে তোমাকে ওইটার মিনিংটা জানতে চাইবে। যেমন 220 ভোল্ট মানে কি, 60 ওয়াট মানে কি, অথবা 220 ভোল্ট হাইফেন 60 ওয়াট বলতে কি বোঝায়। তাহলে এটার মিনিংটা হবে এরকম যে 220 বিভব পার্থক্যে বাতিটিকে সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এবং প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে কি? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 60 জুল, 60 জুল, 60 জুল কি? বৈদ্যুতিক শক্তি। জুল কার একক? জুল হচ্ছে শক্তির একক। তাহলে 1 সেকেন্ডে যত জুল, 1 সেকেন্ডে যত জুল শক্তি প্রবাহিত করা যাবে, যত জুল বৈদ্যুতিক শক্তি প্রবাহিত করা যাবে, তাকেই বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। তাকে কি বলে? বৈদ্যুতিক ক্ষমতা। ক্ষমতা কাকে বলে তোমরা পড়েছো? ক্ষমতা হচ্ছে একক সময়ে, একক সময়ে কাজ করার হার, অথবা একক সময়ে যতটুকু শক্তি প্রবাহিত করা যায় তাকে আমরা শক্তি বলি, ক্ষমতা বলি। তাহলে 1 সেকেন্ডে যদি আমরা 1 জুল বৈদ্যুতিক শক্তি অন্য একটা শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে সেটা হবে 1 ওয়াট। আবার যদি 1 সেকেন্ডে আমি 60 জুল বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি বা অন্য কোনো শক্তি, রাসায়নিক শক্তিতে যদি কনভার্টেড করি, তাহলে সেটাকে আমরা 60 ওয়াট বলবো। বুঝতে পেরেছো? তাহলে যদি একটা বাল্বের গায়ে, বাল্ব মানে কি? যেটা দিয়ে আলো বের হয় বা যেটার মাধ্যমে সবকিছু আলোকিত হয়, তার মানে এখানে আলো শক্তিতে, আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি থেকে? বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তুমি এখানে এভাবে বলবা যে কোনো একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকলে বোঝা যাবে 220 বিভব পার্থক্যে, যেহেতু ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক বা পোটেনশিয়াল ডিফারেন্সের একক। বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য হচ্ছে যে আহ তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে প্রবাহিত করতে আমার যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা তড়িৎ বিভব বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বলি। বুঝতে পেরেছো? তো এজন্য এখানে 220 ভোল্ট বলতে আমরা বুঝবো যে
বাতিটিকে সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এটাই সর্বোচ্চ ম্যাক্স, এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হবে। প্রথম অধ্যায়টা বোঝানো হয়ে নাই, আচ্ছা। আমি ঠিক আছে মিথিলা, আমি এই তোমার এই কথাটি মাথায় রাখলাম যে তোমাদের প্রথম অধ্যায়টি ভালো মতো বোঝানো হয় নাই বা পড়ানো হয় নাই। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদের প্রথম অধ্যায়টি পড়ানোর। ঠিক আছে? তাবাসসুম। ওকে। জি স্যার। তাসরিফা। আমার এক্সাম এই চ্যাপ্টারটা নাই। আহ, ঢাকা নাকি দেখা যায়। আচ্ছা ওকে ঠিক আছে। তোমার এক্সামে এই চ্যাপ্টারটা নেই, ওকে, তারপরেও হচ্ছে ক্লাসটি করো। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের রুটিন তো আজকে ইংরেজি প্রথম না 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 বাবা, আজকে তোমাদের রুটিনে এখন বিজ্ঞান ক্লাসই দেওয়া আছে, তুমি হয়তো রুটিনটি আরেকবার চেক করলে দেখতে পাবে। আচ্ছা। আজ কে জানি একজন বলেছে হচ্ছে রুটিনটি, রুটিন তো চেঞ্জ করা হয়নি বাবা, রুটিন তো তোমাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। আজকে 6:30টায় বিজ্ঞান ক্লাস, তোমাদের বিজ্ঞান ক্লাসের রুটিনই দেওয়া ছিল আগে থেকেই। আচ্ছা। কে বলেছো ভোল্টটা আবার বোঝানো? আচ্ছা ভোল্ট, শোনো আমি আবার বলতেছি। ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক। কিসের একক? বিভব পার্থক্য। বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্যটা হচ্ছে বাবা যে তোমার তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্রের মধ্যে, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র মানে কি? তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যে আমি যদি একটি আধানকে কোনো একটা জায়গায় রেখে দেই, তাহলে সেই আধানটি চারপাশে যতটুকু অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করবে, অতটুকু অঞ্চলকে আমরা তড়িৎ বিভব বলবো, তড়িৎ ক্ষেত্র বলবো। তো সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি বাইরে থেকে একটা আধানকে আনি, আনার পরে একটা বিন্দুতে অলরেডি আধানটা আছে, ওইখান থেকে, ওই বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অন্য একটা বিন্দুতে ওই আধানটি নিতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বিভব পার্থক্য বলে, হ্যাঁ। তাহলে এখানে যদি কোন একটা বাল্বের গায়ে 220 ভোল্ট তুমি লেখা দেখো, তাহলে বুঝতে হবে এই বাল্বের, আহ এই বাল্বটিকে আমি যদি 220 ভোল্ট বিভব পার্থক্য দিতে পারি। বিভব পার্থক্য হচ্ছে এমন জিনিস যে জিনিসের মাধ্যমেই ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রন পাস হয়। ইলেকট্রন পাস হইলেই কি হয়? ইলেকট্রিসিটি প্রডিউস হয়, মানে তড়িৎ প্রবাহ হয়। বুঝতে পেরেছো? বিকজ উই নো দ্যাট ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রিসিটি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ছাড়া আর কিছুই নয়। তার মানে ইলেকট্রনকে প্রবাহ করাইতে আমার কি ব্যবহার করতে হয়? আমার বিভব পার্থক্য লাগে। ইলেকট্রিসিটি প্রবাহ করতে গেলে বা ইলেকট্রনকে চলাচল করাইতে গেলে আমার বিভব পার্থক্য লাগে। বুঝতে পেরেছো? তো সেই বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তাহলে কোন একটা বাল্বের গায়ে 220 ভোল্ট লেখা থাকা মানে হচ্ছে আমি যদি বাল্বটিকে 220 ভোল্ট বিভব দিতে পারি, বা 220 ভোল্ট বিভব পার্থক্য যদি আমি বাল্বের মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে বাল্বটি সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে বা ম্যাক্সিমাম লাইট প্রডিউস করবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো গ নাম্বার প্রশ্নটাতে কি বলেছে, উদ্দীপকে এক, দেখো উদ্দীপক একে কি আছে, একটি সার্কিট আছে। সার্কিট মানে কি? বর্তনী। সার্কিট মানে কি? বর্তনী। কি বর্তনী? তড়িৎ বর্তনী। কি বর্তনী? তড়িৎ বর্তনী। তাহলে এই যে একটি তড়িৎ বর্তনী আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই তড়িৎ বর্তনীতে এই কে হচ্ছে একটা চাবি। কি কি একটা চাবি? চাবি মানে কি? কি, কে ই ওয়াই, কি থেকে কে, মানে কে মানে চাবি বুঝে, কি কি এর বাংলা অর্থ চাবি না? তো এই চাবি বা সুইচ, আমরা যদি কোনো একটা সার্কিট বা বর্তনীর মধ্যে এরকম একটা কি বা চাবি দেখি, তাহলে আমরা বুঝবো সেটা একটা সুইচ। তোমরা যে সুইচ দিয়ে ফ্যান চালাও, লাইট জ্বালাও, সেই সুইচটাকে বোঝানো হচ্ছে। সরি। তাহলে এই যে সুইচ আছে, সুইচের সাথে, সুইচের পরে আমরা একটা ব্যাটারি দেখতে পাচ্ছি, একটা ব্যাটারি, হ্যাঁ, একটা তড়িৎ কোষ দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? একটি ইলেকট্রিক বাল্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, 60 ওয়াটের একটি ইলেকট্রিক বাল্ব, বাল্ব দেখতে পাচ্ছি। তার সাথে সিরিজে যুক্ত, মানে সিরিজ মানে কি? শ্রেণী, শ্রেণীতে যুক্ত আরেকটি বাল্ব, এটাও 60 ওয়াটের। তার সাথে শ্রেণীতে যুক্ত আরেকটি ফ্যান, বৈদ্যুতিক পাখা। সেই পাখা কত? 65 ওয়াটের। তো এই ওয়াট মানে কি? ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ড সময়ে, প্রতি 1 সেকেন্ড সময়ে তুমি যদি ওই ফ্যানটার মধ্যে বৈদ্যুতিক শক্তি দাও, তাহলে
ফ্যানটা কি করবে বলতো? প্রতি 1 সেকেন্ড সময়ে 65 জুল বিদ্যুৎ শক্তি কি করবে? যান্ত্রিক শক্তিতে পরিণত করবে। যান্ত্রিক শক্তি মানে কি? যে ফ্যানটি ঘুরবে এবং তোমার গায়ে বাতাস লাগবে। আবার এই বাল্বের 60 ওয়াট ক্ষমতা মানে বোঝাচ্ছে যে বাল্বটির মধ্যে যদি আমি ইলেকট্রিসিটি প্রডিউস করি, তাহলে বাল্বটি প্রতি 1 সেকেন্ড সময়ে 60 জুল 60 জুল বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত করবে। তাহলে এই জন্যই এটার ক্ষমতাটা হচ্ছে 60 ওয়াট। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের এই ইলেকট্রিক সার্কিটে আমরা তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে 60 ওয়াটের একটি বাল্ব, আরো একটা 60 ওয়াটের একটি বাল্ব, আর 65 ওয়াটের একটি ফ্যান, এবং একটি কি বা চাবি আছে। চাবিটি খোলা থাকা মানে কি? খোলা থাকা মানে কানেকশন লস্ট, মানে এখানে বিদ্যুৎ প্রবাহ হবে না। আর যদি চাবিটা লাগানো থাকে তাহলে এখানে কানেকশন ওকে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে বলতো? প্রশ্নে বলেছে যে উদ্দীপকের চিত্র 1-এর বাল্ব ও ফ্যান দৈনিক 6 ঘন্টা করে চালালে 1 মাসে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে এই সার্কিটের মধ্যে আমি যে তোমার চিত্র 1-এর মধ্যে যে বাল্ব দুইটা আছে এবং ফ্যান যেটা আছে, এটা আমি যদি দৈনিক প্রতিদিন 6 ঘন্টা করে, কয় ঘন্টা? 6 ঘন্টা করে চালাই বা 6 ঘন্টা ব্যবহার করি রেগুলার, তাহলে আমাদের কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে 1 মাসে? 1 মাসে 30 দিন বা 1 মাসে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে আমরা সেটা বের করব। তাহলে দেখো, আমরা উদ্দীপক অনুসারে কি দেখতে পাচ্ছি? উদ্দীপক 1 হতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বাল্বের ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। প্রতিটি বাল্বের ক্ষমতা যদি 60 ওয়াট হয়, তাহলে একটা বাল্বের ক্ষমতা 60 ওয়াট। অতএব দুইটা বাল্বের ক্ষমতা 60 × 2 অর্থাৎ 120 ওয়াট। তাহলে ফ্যানের ক্ষমতা কত দেওয়া আছে? 65 ওয়াট, 65 ওয়াট। তাহলে টোটাল দুইটা লাইটের ক্ষমতা হচ্ছে 120 ওয়াট, আর একটা ফ্যানের ক্ষমতা হচ্ছে 65 ওয়াট। তাহলে দুইটা লাইট আর একটা ফ্যান মিলে টোটাল কত ওয়াট হচ্ছে? 65 যোগ 120, এই যে এখানেই দেওয়া আছে দেখো। বাল্ব ও ফ্যানের মোট ক্ষমতা, বাল্ব ও ফ্যানের মোট ক্ষমতা পি। পি মানে কি? পাওয়ার। পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা ইকুয়াল টু কত? 120 যোগ 65, দ্যাট মিনস 185। 185 ওয়াট, 185। 185 ওয়াট টোটাল ক্ষমতা এখানে আমরা পাচ্ছি। এবার আসো টাইম কাউন্টটা করি, যে আমাদের টাইম বলছে কতক্ষণ? টাইম হচ্ছে একদিনে 6 ঘন্টা। একদিনে 6 ঘন্টা হইলে 30 দিনে কয় ঘন্টা? একদিনে 6 ঘন্টা হলে 30 দিনে 30 × 6 অর্থাৎ 180 ঘন্টা। তাহলে মোট সময় 180 ঘন্টা। ঠিক আছে? এবার আসো কতটুকু বিদ্যুৎ ব্যয় হয়েছে সেইটা আমরা কেমনে জানবো? তো ব্যয়িত বিদ্যুৎ শক্তির একটা সূত্র তোমাদের জানা আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ শক্তি ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময় ডিভাইডেড বাই 1000। 1000 মানে 1000। তাহলে ক্ষমতারে আমি যদি সময় দিয়ে গুণ দেই এবং সেটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ না করলেও হবে। মূল সূত্রটা হচ্ছে আসলে ক্ষমতা ইন্টু সময়। এখন 1000 দিয়ে ভাগ করে ওটাকে কিলোওয়াট পার ঘন্টাতে নেওয়া হয়েছে, কিন্তু আমি যদি 1000 দিয়ে ভাগ না দিতাম তাহলে ওটা কিসে থাকতো? ওয়াট পার ঘন্টা। এখন কিলোওয়াটে নেওয়ার একটা কারণ আছে, সেই কারণটা আমি একটু পরে বলতেছি। আগে এই সূত্রটা দেখো, যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি ইকুয়াল টু কত? ক্ষমতা ইন্টু সময় ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট হাইফেন ঘন্টা। ঠিক আছে? এবার ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? ক্ষমতাকে আমরা, যেহেতু ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, তার মানে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি ফর পাওয়ার মানে ক্ষমতা, ইনটু সময়। সময় মানে কি? টাইম। তাহলে এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব, ডিভাইডেড বাই 1000, 1000। এবার ক্ষমতা কত? টোটাল ক্ষমতা কত ছিল? লাইট, দুইটা লাইট আর একটা ফ্যান মিলে টোটাল 185 ওয়াট ক্ষমতা ছিল, ইনটু সময়। টোটাল 30 দিনে কত ঘন্টা সময় ছিল? 180 ঘন্টা সময়, ডিভাইডেড বাই 1000। এখন এটাকে টোটালি আমি যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে দিয়ে, তাহলে 33.3 কিলোওয়াট হাইফেন ঘন্টা, কিলোওয়াট ঘন্টা আসে। ঠিক আছে? 33.3 কিলোওয়াট ঘন্টা। এবার এই কিলোওয়াট ঘন্টার অপর নাম হচ্ছে ইউনিট। কিলোওয়াট ঘন্টাকে আমরা ইউনিট নামেও চিনে থাকি। আমরা বাসা বাড়িতে যখন বিদ্যুতের হিসাব নিকাশ করি, তখন আমরা বলি যে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তাহলে এই ইউনিট মানে আমরা আসলে কি বুঝি? ইউনিট মানে আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে কিলোওয়াট পার ঘন্টা, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় কত কিলোওয়াট ক্ষমতার বিদ্যুৎ শক্তি ব্যয় হচ্ছে। কত কিলোওয়াট
কত কিলোওয়াট ক্ষমতার বিদ্যুৎ শক্তি ব্যয় হয়েছে প্রতি 1 ঘন্টায়, সেটা কি আমরা ইউনিট হিসেবে হিসাব করি। তাহলে টোটাল ব্যয়িত বিদ্যুৎ শক্তি কত ইউনিট বলো তো? 33.3 ইউনিট, মানে 33.3 ইউনিট। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যেহেতু আমাদের প্রশ্নটি ছিল যে টোটাল ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে উত্তর হচ্ছে চিত্র 1-এর বর্তনীর ক্ষেত্রে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ হচ্ছে 33.3 ইউনিট। বুঝতে পেরেছো? এই যে প্রয়োগমূলক প্রশ্নটি বুঝতে পারো নাই কারা, বা কে বুঝতে পারো না আমাকে জানাও। আর যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, আমি তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। স্যার, ফোর্থ চ্যাপ্টারটা কবে পড়াবো? আচ্ছা, ফোর্থ চ্যাপ্টার যদি বাকি থেকে থাকে তাহলে ওটা ইনশাল্লাহ নিশ্চয়ই পরবর্তী রুটিনে চলে আসবে। আচ্ছা, মিথিলা লিখেছো, জি স্যার বুঝতে পেরেছি। হুমায়রা ডান, থ্যাংক ইউ। তসরিফা ক্লিয়ার, থ্যাংক ইউ। কাজী জারিফ, জি, ওকে। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আচ্ছা, তুমি বুঝতে পারো না, আচ্ছা কি বুঝতে পারো না বলো তো বাবা, স্পেসিফিকলি কোন জিনিসটা বুঝতে পারো না আমাকে মার্ক করে বলো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি নিষেধ করেছি এভরিওয়ানে মেসেজ দিতে, যে আই ডোন্ট নো মাই নেম, ডোন্ট আস্ক মি। হ্যাঁ, তুমি, তুমি ছেলে বা মেয়ে যেই হও না কেন, তোমার নামটা এখানে মেনশন করো প্রথমে, এবং তুমি হচ্ছে এভরিওয়ানে মেসেজ দিবা না, তোমাকে আমি নিষেধ করেছি মেসেজ দিতে। ইসরাত জাহান আনিকা, এরকম কি ধাপে ধাপে করবে? হ্যাঁ বাবা, এরকম ধাপে ধাপে করবা। আর এভরিওয়ানে মেসেজ দিবা না, পার্সোনালি মেসেজ দাও। আর কে জানি লিখেছো যে বুঝতে পারো না, সে স্পেসিফিক্যালি কোন জায়গাটি বুঝতে পারো না, কোন লাইনটি বুঝতে পারো না, কোন কথাটি বুঝতে পারো না, আমাকে মেনশন করো, আমি আবার বুঝাচ্ছি। আচ্ছা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী প্রশ্নটি হচ্ছে গৃহে, গৃহ মানে কি বলতো? বসত বাড়ি, মানে যেখানে আমরা বাস করি, আমাদের যে বাসা। গৃহে বিদ্যুতায়নের জন্য, বিদ্যুতায়ন মানে কি? যে আমাদের বাসা বাড়িতে আমরা যে ইলেকট্রিক লাইন যে টানি, অর্থাৎ আমরা যে ইলেকট্রিসিটির যে প্ল্যানটা করি, যে কোথায় কয়টা ফ্যান হবে, কয়টা লাইট জ্বলবে, হ্যাঁ, কয়টা ফ্রিজ চলবে, কয়টা সুইচ থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলা, কয়টা সকেট থাকবে, এই জিনিসগুলা প্ল্যানিং যে করা হয়, বিদ্যুতের বিষয়াদি নিয়ে যে প্ল্যানিংটা করা হয়, ওটাকে আমরা বলি বিদ্যুতায়ন। তো বসত বাড়িতে বিদ্যুতায়নের জন্য উদ্দীপকের কোন চিত্রটি সুবিধাজনক? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এখানে দুইটি সার্কিট আছে, চিত্র 1 এবং চিত্র 2। তো চিত্র 2 এবং 1-এর মধ্যে কোনটি হচ্ছে সুবিধাজনক, সেটি হচ্ছে আমরা দেখবো, আসো। তাহলে দেখো, এখানে উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তোমরা খুব ভালো মতোই দেখতে পাচ্ছ, যে চিত্র 1 যেটা আছে সেখানে আহ সিরিজে 2টি লাইট এবং সিরিজে একটি ফ্যান, অর্থাৎ সিরিজে টোটাল 3টি ইলেকট্রিক কম্পোনেন্ট যুক্ত আছে, 2টি 60 ওয়াটের বাল্ব এবং একটি 65 ওয়াটের ফ্যান। তাহলে এই যে তোমার চিত্র 1, এখানে আমরা দেখতে পাইলাম যে সবগুলোই সিরিজে আছে। আর চিত্র 2-এ আমরা দেখতে পাইলাম যে দুইটা মাত্র বাল্ব আছে, কিন্তু ওই দুইটা প্যারালালে আছে। প্যারালাল মানে কি? সমান্তরাল। সমান্তরাল। আর শ্রেণী বোঝার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে সমান্তরাল। যখন দুইটা ইলেকট্রিক কম্পোনেন্ট সমান্তরালে যুক্ত থাকবে কোনো একটা সার্কিটের মধ্যে, তখন তাদের এক প্রান্ত, তাদের এক প্রান্ত, ওই দুইটা ইলেকট্রিক কম্পোনেন্টেরই যে কোনো এক প্রান্ত একটা কমন পয়েন্টে যুক্ত থাকবে, একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে, এবং অপর দুইটা বাহুও আলাদা একটি কমন পয়েন্টে যুক্ত থাকবে। অর্থাৎ এখানে পয়েন্ট হচ্ছে দুইটা, দুইটা বিন্দুতে দুইটা বাহুর দুই পাশ যুক্ত থাকবে। আর সিরিজের ক্ষেত্রে বা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে হচ্ছে একটা কম্পোনেন্টের এক প্রান্ত অপর কম্পোনেন্টের অপর প্রান্তের সাথে যুক্ত থাকবে। এরকম ভাবে যখন প্যারালালে যুক্ত থাকবে, এরকম ভাবে যখন শ্রেণীতে যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে সিরিজ বা শ্রেণী বর্তনী বলবো। আর যখন যে কোনো এক পাশে একটা কমন পয়েন্টে যুক্ত থাকবে, ওটাকে আমরা প্যারালাল বা সমান্তরাল বর্তনী বলবো। বুঝতে পেরেছো? তো বুঝতে পেরেছো? তো এখন দেখো, যেহেতু চিত্র 1 হচ্ছে শ্রেণী আর চিত্র 2 হচ্ছে প্যারালাল, তাহলে আমরা একটু দেখি যে উদ্দীপকে চিত্র 1-এ সিরিজ বা শ্রেণী বর্তনী এবং চিত্র 2-এ সমান্তরাল বর্তনী দেখানো হয়েছে। গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে চিত্র 2 অর্থাৎ সমান্তরাল বর্তনীটিই সুবিধাজনক। সমান্তরাল বর্তনী সুবিধাজনক কেন? এইটার সপক্ষে, হ্যাঁ, এইটার সপক্ষে আমরা এখন যুক্তি উপস্থাপন করব। আসো। তো প্রথম কথা হচ্ছে, আমরা দুইটা সেগমেন্টে অ্যান্সারটা করব। দুইটা সেগমেন্টে প্রথমে আমরা চিত্র
এক, এইটা কেন উপযুক্ত না গৃহের জন্য, গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র একের থেকে চিত্র দুই কেন উপযুক্ত সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা আগে চিত্র একের ব্যাখ্যাটা করব, দেন হচ্ছে চিত্র দুই এর ব্যাখ্যাটা করব। মানে 1 নম্বর সার্কিট আর 2 নম্বর সার্কিট দুইটা আলাদা আলাদা প্যারায় আমরা অ্যান্সারটা করব। তো প্রথম প্যারাটা আমরা এভাবে লিখব যে চিত্র একের শ্রেণী সংযোগে একটি বিদ্যুৎ প্রবাহ দুইটি বাল্ব ও একটি ফ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হবে। একটি তড়িৎ উপকরণ বা ইলেকট্রিক কম্পোনেন্ট বিদ্যুৎ প্রবাহে যতটুকু বাধা দেয়, বাধা মানে কি, রোধ। একটা তড়িৎ প্রবাহ হইতে গেলে কোনো একটা পরিবাহীর মধ্য থেকে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন পরিবাহীটি ওই তড়িৎ প্রবাহকে যে পরিমাণ বাধা দেয়, এই পরিমাণ বাধাকে ওই পরিবাহীর রোধ বলে, বা ইংরেজিতে আমরা এটাকে রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্স, যার একক হচ্ছে ওহম। যার এককটা কি, ওহম। তাহলে এই বাধার বিষয়টা একটু তোমরা মাথায় রাখবা। এবার একটু খেয়াল করো, আমরা কোথায় যেন ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে। হ্যাঁ, একটি তড়িৎ উপকরণ বিদ্যুৎ প্রবাহে যতটুকু বাধা দেয়, 3টি তড়িৎ উপকরণ তার থেকে বেশি বাধা দেয়, তাই না বলো? তুমি নর্মাল সেন্সে চিন্তা করে দেখো যে একটা যখন একটা তড়িৎ প্রবাহ হবে কোন একটা ইলেকট্রিক কম্পোনেন্টের মধ্য দিয়ে, তড়িৎ উপকরণের মধ্য দিয়ে, সেটা লাইট হোক, ফ্যান হোক, যেটাই হোক, তো সেইটার মধ্য দিয়ে সেটার মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হওয়ার সময় সেটা যতটুকু বাধা দেবে, তিনটার মধ্য থেকে ইলেকট্রিসিটি পাস হইলে তিনটা আরো বেশি বাধা দিবে, দিবে না? তো যত বেশি বাধা দিবে, আমার তত বেশি বিদ্যুৎ শক্তি খরচ করতে হবে, তত বেশি বিদ্যুৎ শক্তি ক্ষয় হবে। বাধার পরিমাণ যত বেশি, ওই বাধাকে অতিক্রম করায় আমার তো বিদ্যুৎ পাস করাইতে হবে, তাই না? তো এই অতিক্রম করাইয়া পাস করাইতে গেলে আমাকে শক্তিও বেশি খরচ করতে হবে। তো এই জন্য এখানে 1 নম্বর যে চিত্র, 1 নম্বর চিত্রে হচ্ছে তিনটা জিনিসের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস পাস করাইতে গেলে আমার বেশি পরিমাণ বিদ্যুৎ শক্তি লাগবে। কেন? কারণ এখানে বাধার পরিমাণটা বেশি, রেজিস্ট্যান্স বা রোধের পরিমাণটা বেশি। এবার খেয়াল করো যে আবার শ্রেণী বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হয়ে গেলে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে অন্য তড়িৎ উপকরণগুলো চলবে না। এছাড়া এই যে শ্রেণীর ক্ষেত্রে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, যখন এই প্রথম লাইটটা ফিউজ হয়ে যাবে, তখন এই দ্বিতীয় লাইট এবং ফ্যান এই দুইটাও বন্ধ হয়ে যাবে। কেন? এই দুইটা ফিউজ না হইলে, ওই দুইটা ভালো থাকলে ওই দুইটা আর চলবে না। কেন চলবে না? কারণ দেখো এখানে লাইন কিন্তু একটাই। এই যে ব্যাটারি থেকে যে লাইনটা বের হইছে, এটা তো প্রথম বাল্বের মধ্যে প্রথমে ঢুকছে, তারপরে সেটা বের হয়ে দ্বিতীয় বাল্বের মধ্যে ঢুকে, বের হয়ে তারপর ফ্যানের মধ্যে ঢুকছে, বের হয়ে তারপর আবার ব্যাটারির সাথে সংযুক্ত হইছে। তো যদি এই যে শ্রেণী বর্তনীর যে কোনো একটা নষ্ট হয়ে যায়, প্রথমটা যদি নষ্ট হয়ে যায়, ফিউজ হয়ে যায়, তাহলে পরের গুলাতে কিন্তু আর বিদ্যুৎ প্রবাহ হবে না, অর্থাৎ পরের গুলো আবার চলবে না। বুঝতে পেরেছো? তো এই কথাটি এখানে মেনশন করা হয়েছে, যে কি বলেছে যে এই যে যখন একটি ফিউজ হয়ে যাবে তখন সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে অন্য বর্তনীর উপকরণগুলো চলবে না। এছাড়া এই বর্তনীতে সুইচ অন করলে একই সাথে বাল্বগুলো জ্বলে উঠবে এবং ফ্যানটি চলা শুরু করবে। তার মানে সুইচ এখানে একটাই। আমার শ্রেণী বর্তনীর বেলায় সুইচ একটা, একটা সুইচ চাপলে আমার লাইটও জ্বলবে, ফ্যানও চলবে। মানে দুইটা কাজ একসাথে হবে। ধরো দিনের বেলা খুব গরম লাগতেছে, সূর্যের আলো অনেক বেশি, তোমার রুমে শুধু ফ্যানেরই দরকার, লাইটের কোনো দরকার নাই। কিন্তু সুইচ তো তোমার একটা, তুমি যখন সুইচ চাপবা তুমি যখন সুইচ চাপবা তখন হচ্ছে তোমার লাইটও জ্বলবে, ফ্যানও চলবে। কিন্তু আমার তো সেটা দরকার নাই। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে শুধুমাত্র ফ্যানটিকে চালানো। তো ফ্যানটিকে চালাইতে গেলে আমার এই সিরিজ বর্তনী বা শ্রেণী যে বর্তনীটা আছে চিত্র এক, এই বর্তনীটা আমার জন্য সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে এই চিত্র এক বসত বাড়ির জন্য উপযুক্ত না। ফলে তড়িৎ উপকরণগুলোকে পৃথক পৃথকভাবে চালানো সম্ভব না। এক কথায়, আমি যদি সিরিজে রাখি আমার বসতবাড়ির তড়িৎ উপকরণগুলো, তাহলে সেটাকে আলাদা আলাদা ভাবে সুইচের মাধ্যমে চালানো সম্ভব নয়। এবার আসো চিত্র দুইটাকে ব্যাখ্যা করি যে চিত্র দুইটা কেন উপযুক্ত। দেখো, চিত্র দুই এর সমান্তরাল বর্তনীটির তড়িৎ উপকরণগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর
একটি তড়িৎ উপকরণ ফিউজ হলেও অন্য তড়িৎ উপকরণগুলো চলবে। প্রতিটি তড়িৎ উপকরণই পৃথক পৃথকভাবে চালানো সম্ভব। প্রতিটি উপকরণের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি তড়িৎ উপকরণই তড়িৎ কোষের পূর্ণ তড়িৎচালক শক্তি পায়। তড়িৎচালক শক্তি কাকে বলে? হোয়াট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স? তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে যে আমি যদি তড়িৎ বর্তনীর মধ্যে কোনো একটা একক ধনাত্মক আধানকে একটা বিন্দু থেকে ঘুরাইয়া হোল তড়িৎ বর্তনী ঘুরাইয়া যদি আমরা আবার ওই বিন্দুতেই আনি, তাহলে যে পরিমাণ আমাকে শক্তি খরচ করতে হবে ওইটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি বলি। তাহলে আমার এই একটু খেয়াল করো, দেখো এই যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমার এই যে তড়িৎচালক বল বা যে তড়িৎচালক শক্তি, সেটা হচ্ছে আমরা কোষের পূর্ণ তড়িৎচালক শক্তিটা কিন্তু আমরা শ্রেণীর ক্ষেত্রে পাই না, আমরা পাই হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। অর্থাৎ ফুল ইলেকট্রোমোটিভ ফোর্সটা, ফুল ইএমএফটা, সংক্ষেপে আমরা ইএমএফ বলি, সে ফুল ইএমএফটা আমরা কিন্তু প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পেয়ে থাকি। তো এরপরে দেখো, এই দুই আলোচনার ফলে আমরা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে শ্রেণী বর্তনীর থেকে সমান্তরাল বর্তনীটা আমার বেশি উপযুক্ত। কোথার জন্য? বসত বাড়ির জন্য। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে উত্তর। এবার আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাও যে এই প্রশ্নটি কারা কারা বুঝতে পারো নাই, বা কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, মেনশন করো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আর যদি বুঝে থাকো তাহলে ডান লেখো, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। টিফা, আমি তোমাকে হয়তো বলেছি এর আগেও যে তোমার চতুর্থ অধ্যায় আমি অবশ্যই নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে কোনো না কোনো একটা ক্লাসে আমি রাখার চেষ্টা করব। তোমার চতুর্থ অধ্যায় পড়ানো হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। মিথিলা, জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ মিথিলা। ওকে, তাসরিফা, ডান, ওকে ডান। তাহমিদ, ক্লিয়ার, থ্যাংক ইউ তাহমিদ। কাজী জারিফ, জি, ডান, ওকে। হুমায়রা, ডান, ওকে। নৌশিন, ডান। তামজিদ, ক্লিয়ার। আরাবি, ক্লিয়ার। জারিফ, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এবার আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরবর্তী আমাদের যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটি হচ্ছে এরকম, একটু খেয়াল করো। প্রশ্নটি হচ্ছে এরকম যে দেখো, রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, এই বোর্ডে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি পড়ার আগে সবাই একটু উদ্দীপকটা খেয়াল করো। উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দুইটা বর্তনী দেওয়া আছে বা সার্কিট, ইলেকট্রিক সার্কিট দেওয়া আছে। এই দুইটা সার্কিটের মধ্যে, সরি, এই যে দুইটা সার্কিট, এই দুইটা সার্কিটের মধ্যে আমরা একটা একটা করে ব্যাটারি দেখতে পাচ্ছি, একটা করে সুইচ দেখতে পাচ্ছি, এবং দুইটা করে ইলেকট্রিক কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। তো একটা হচ্ছে সিরিজ বর্তনীতে আছে, মানে শ্রেণী আহ শ্রেণী বর্তনী, আর এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে ওই আগের কোশ্চেনটির মতোই, এটা আমি আর অত ডিটেলসে বুঝাবো না, যেহেতু এটা হচ্ছে আগের টাইপের প্রশ্ন। এটা তোমরা হচ্ছে বাসায় করবা, আমি জাস্ট একটু তোমাদের বলে দিই যে কিভাবে করবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যেহেতু টাইপটা সেম, ঢাকা বোর্ড 2024-এর সাথে রাজশাহী বোর্ড 2024-এর টাইপটা সেম। তো প্রথমে এখানে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এটা তো তোমরা পারবাই, একটু আগেই পড়িয়েছি। তড়িতের সিস্টেম লস ও লোডশেডিং বলতে কি বুঝো, এই জিনিসটা একটু ছোট করে বলি। দেখো, এই দুইটা কিন্তু দুই জিনিস। সিস্টেম লস এক জিনিস, আর লোডশেডিং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। এখন সিস্টেম লস বলতে এক কথায় মনে রাখবা, এক কথায় হচ্ছে তড়িতের অপচয় বা বিদ্যুতের অপচয়। বিদ্যুতের অপচয়কে আমরা সিস্টেম লস বলি। আর লোডশেডিং মানে হচ্ছে কিছু সময়ের জন্য বা সামান্য সময়ের জন্য বিদ্যুতের সরবরাহটা বন্ধ রাখা। বিদ্যুতের সরবরাহ যদি একদম টোটালি বন্ধ, অফ থাকে, দেখো কোনো কিছু অফ থাকলে কিন্তু সেটার ওয়েস্ট হয় না, মানে অপচয় হয় না। সো অপচয় যদি না হয়, বিদ্যুতের অপচয় না হইলে ওইটা লোডশেডিং। আর যদি বিদ্যুতের অপচয় হয় তাহলে ওটা সিস্টেম লস। এটা হচ্ছে মূল কথা, মানে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে তোমরা মনে রাখবা। এবার আসো, এবার আসো এটার যদি একটু ডেসক্রিপটিভ ভাবে লিখতে চাও তাহলে আর একটা লাইন অ্যাড করবে এরকম, যে সিস্টেম লস লস হচ্ছে তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যে মধ্যপথে বিদ্যুতের অপচয়ই হচ্ছে সিস্টেম লস। অর্থাৎ যে পরিমাণ তড়িৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন করা হয় তার পুরোটা গ্রাহক পর্যায়ে না পৌঁছানোই হলো তড়িতের সিস্টেম লস। অর্থাৎ
যতটুকু ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় অতটুকু ইলেকট্রিসিটি যদি গ্রাহক পর্যায়ে না পৌঁছায়, মাঝখানে যদি অপচয় হয়, তাহলে ওটাকে আমরা তড়িতের লস বলবো, তড়িতের সিস্টেম লস বলবো। আর লোডশেডিং হচ্ছে প্রয়োজন বা চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম হলে সব এলাকাতেই পর্যায়ক্রমে বিদ্যুতের সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে লোডশেডিং। তাহলে সিস্টেম লস এবং লোডশেডিং এটা হচ্ছে মূলত দুইটা ঘটনা, ইলেকট্রিক্যালিও ঘটনা। এবার আসো নাম্বার বা প্রয়োগমূলক যে প্রশ্নটি 3 মার্কসের জন্য, সেই প্রশ্নটি এভাবে করা আছে যে উদ্দীপকের চিত্র 1 এর পি চিহ্নিত অংশটির গঠন ও কার্যক্রম চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে গঠন এবং কার্যক্রম দুইটা আমরা দুইভাবে ব্যাখ্যা করব। প্রথমে আমরা গঠনটি ব্যাখ্যা করব, তারপরে কার্যক্রম ব্যাখ্যা করব। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের বিজ্ঞানে যেখানেই তোমাদের গঠনের কথা বলা হবে তোমরা সেখানে ফিগার দেওয়ার চেষ্টা করবা, সেখানে ছবি দেওয়ার চেষ্টা করবা, ছবি আঁকার চেষ্টা করবা। গঠন বলতে তারা মূলত ইনডাইরেক্টলি তোমার কাছ থেকে ছবি চাচ্ছে, ঠিক আছে? ছবি দিয়ে তার সাথে তুমি যখন একটু ডেসক্রিপশন দিবা, সেই ডেসক্রিপশনটা হবে কার্যক্রম, আর গঠনটা হবে ছবি। ওকে, এবার আসো চিত্র 1 এর পি চিহ্নিত অংশটা কি এটা আমরা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চিত্র 1 হচ্ছে একটা বর্তনী। এই বর্তনীর মধ্যে এই পি চিহ্নিত অংশটি হচ্ছে একটি ব্যাটারি, একটি ব্যাটারি বা তড়িৎ কোষ। অনেকগুলা তড়িৎ কোষে একসাথে মিলাইলে একটা ব্যাটারি হয়, অর্থাৎ একটা ব্যাটারির মধ্যে অনেকগুলা কোষ থাকে। তাহলে এই যে একটা তড়িৎ কোষ বা একটা ব্যাটারি, এই তড়িৎ কোষ বা ব্যাটারির যে গঠন প্রণালী, গঠন প্রণালী, সেই গঠন প্রণালীটি তোমাকে এখানে ছবির মাধ্যমে এবং লেখার মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তো আসো আমরা একটু দেখি যে আমরা এটাকে কিভাবে আঁকবো। প্রথমে ছবি আঁকবা কিরকম একটু আমি তোমাদের সহজ করে বলি। প্রথমে একটা সিলিন্ড্রিক্যাল শেপের সিলিন্ড্রিক্যাল শেপের একটা গঠন আঁকবা, অর্থাৎ চতুর্ভুজ, বাট লম্বা। চতুর্ভুজ না, এটাকে আমরা বলতে পারি আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্র এঁকে সেটাকে উল্টাই দিবা। নর্মালি এরকম একটা শেপ আঁকবা। আঁকার পরে মাথাটা যেন চোখা না হয়, ঠিক আছে? চোখা হবে না। মাথাটা চোখা হইলে সেটা কিন্তু আর ব্যাটারি হয় না। জাস্ট এরকম একটা শেপ আঁকবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো সবাই। এই যে মাথাটা চোখা হওয়া যাবে না, জাস্ট এই যে আমি একটু দিচ্ছি, দেখো এই যে এখান থেকে আমরা একটা গঠন আঁকলাম। আঁকার পরে মাঝখান থেকে আমরা একটা অংশ আঁকবো মোটা করে, এটার নাম দিব আমরা হচ্ছে ক্যাথোড। এই মাঝখানের অংশটা নিচেরটার সাথে টাচ করবে না, একটু গ্যাপ থাকবে। এটার নাম দিব হচ্ছে আমরা ক্যাথোড। এটার নাম কি দিব? ক্যাথোড। এরপরে চারপাশে যে একটা কোটিং থাকবে, চারপাশে যে একটা আবরণ বা একটা শেল, এই শেল বা আবরণটাকে আমরা অ্যানোড দিব। আমরা কি দিব? অ্যানোড। এবার এই অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে একটা ফ্রি স্পেস বা একটা খালি জায়গা আছে। এই খালি জায়গাটার মধ্যে থাকবে কি বলতো? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট। তাহলে এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমার মানে গলাটা ভেঙে গিয়েছে, তো বাচ্চারা বুঝতে পারতেছে না, ওই জন্য একটু মানে আস্তে আস্তে বলতেছি আর কি। হ্যাঁ, তো তোমাদের তুষার স্যার বলতেছে যে হচ্ছে আহ মানে আমার সাথেই পড়তেছে, রিপিট করতেছে। তো তুষার স্যারের কথা যেহেতু উঠে আসছে, তো তোমাদের একটু বলে রাখি যে তোমাদের কিন্তু আজকে রাত 9টায়, ঠিক জাস্ট 9টায় কিন্তু জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতের লাইভ ক্লাস আছে, এমসিকিউ লাইভ ক্লাস। এটি হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি। তোমাদের কত অধ্যায় স্যার এটা? তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির উপর এমসিকিউ লাইভ ক্লাস হবে আজকে রাত্র 9টায়। তো সবাই এটা অবশ্যই নোট করে রাখো, এবং অবশ্যই অবশ্যই সবাই স্যারের লাইভ ক্লাসে জয়েন করবে, কারণ সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা যারা দশম শ্রেণীর। সো তোমাদের সবার পরীক্ষাতে এই অধ্যায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখান থেকে যে এমসিকিউ গুলা, সেই এমসিকিউ গুলা কিভাবে তোমরা কত সুন্দরভাবে কত অল্প সময়ে কিভাবে করবা, সেই সব টেকনিক এবং বিষয়াদি স্যার হচ্ছে আজকে ক্লাসে তোমাদের পড়াবেন। সো অবশ্যই সবাই স্যারের 9টায় লাইভ ক্লাসে জয়েন করবা। ওকে, এবার আসো আমরা পড়ায় চলে আসি। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ব্যাটারির গঠনে ছিলাম। আমরা কোথায় ছিলাম? ব্যাটারির গঠন। তাহলে একটা ব্যাটারিতে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? তিনটা জিনিস। প্রথমেই থাকবে একদম বাইরের দিকে থাকবে হচ্ছে অ্যানোড, মাঝখানে থাকবে ক্যাথোড, আর অ্যানোড আর ক্যাথোডের মাঝখানে থাকবে ইলেকট্রোলাইট। কি থাকবে? ইলেকট্রোলাইট মানে কি বলতো? ইলেকট্রোলাইট মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ইলেকট্রোলাইট মানে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো আমরা এটার গঠন প্রণালীটা একটু, কার্যক্রমটা একটু ব্যাখ্যা করি। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে একটি তড়িৎ কোষকে ব্যাটারি বলে উল্লেখ করলেও
প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক কোষের সমন্বয়। আমি শুরুতেই তোমাদের বলেছি যে আসলে কোষ, অনেকগুলো কোষ দিয়ে হচ্ছে একটা ব্যাটারি গঠিত। বুঝতে পেরেছো? তো ব্যাটারিতে সাধারণত তিনটা অংশ থাকে: অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য বা ইলেক্ট্রোলাইট। তো এই অ্যানোড ও ক্যাথোডকেই তড়িৎ বর্তনীতে সংযুক্ত করা হয়। তাহলে আমরা যে তড়িৎ বর্তনীতে সংযুক্ত করি, এই সংযুক্তটা আমরা করি কাকে? মূলত এই অ্যানোড এবং ক্যাথোডকে। অ্যানোড হলো ধনাত্মক এবং ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার, ইলেকট্রোড। তড়িৎদ্বার মানে কি? ইলেকট্রোড। তো ধনাত্মক তড়িৎদ্বার যেটা, সেটাকে আমরা অ্যানোড বলি, এবং ঋণাত্মক তড়িৎদ্বার যেটা, সেটাকে আমরা ক্যাথোড বলি। তো ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে ইলেকট্রন জমা হয়। তো এতটুকু জাস্ট একটু মনে রাখবা যে আমরা ক্যাথোডে কি জমা হয়? ক্যাথোডে হচ্ছে ইলেকট্রন জমা হয়। আসে থেকে রাসায়নিক বিক্রিয়া থেকে। কার ভিতরে রাসায়নিক বিক্রিয়া হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে ইলেকট্রন উৎপন্ন হয়, সেই ইলেকট্রনটি কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। সেই ইলেকট্রন কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। তো সেই তো ক্যাথোডে যখন ইলেকট্রনটা জমা হয়, তখন অ্যানোডে ইলেকট্রনটার পরিমাণটা কি হয়ে যায়? কম হয়ে যায়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়, অর্থাৎ একটা বিভব পার্থক্য তৈরি হয়। তো এই বিভব পার্থক্য তৈরি হওয়ার কারণে এখানে ইলেকট্রিসিটি চলতে থাকে। তো এই অবস্থায় অ্যানোড ও ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। কারণ তোমরা অবশ্যই জানো যে ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট এ ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ তড়িৎ প্রবাহ ইলেকট্রনের চলাচল ছাড়া আর কিছুই নয়। তাহলে আমি যদি কোনোভাবে একটা ডিফারেন্স ক্রিয়েট কইরা ওখান থেকে যদি ইলেকট্রন ফ্লো করাইতে পারি, তাহলেই সেখানে বিদ্যুৎ প্রবাহ হবে। বুঝতে পেরেছো? তো ব্যাটারির গঠনের মধ্যে ওরকম একটা মেকানিজম ক্রিয়েট করা হয়। তাহলে আমরা আশা করি ব্যাটারির মেকানিজম এবং হচ্ছে স্ট্রাকচার বুঝতে পেরেছি। এবার আসো ১ নম্বর প্রশ্ন। উচ্চতর দক্ষতা, 4 মার্কসের যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে উদ্দীপকের ১ নং ও ২ নং চিত্রের মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। সো এটার উত্তরটা আমি অলরেডি আগের প্রশ্নে দিয়ে দিয়েছি। সো তোমরা ওই প্রশ্নটি পড়লেই বা ওই প্রশ্নটি বুঝতে পারলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আসলে এখানে কোন বর্তনীটা অধিক সুবিধাজনক। অবশ্যই আমাদের ২ নাম্বার বর্তনীটা অধিক সুবিধাজনক। সুবিধাজনক মানে কি আসলে? সুবিধাজনক মানে হচ্ছে যে কোন বর্তনীতে আমি সব থেকে কস্টিং কমাইতে পারবো, মানে লো কস্টিং এ, অর্থাৎ অল্প খরচে আমি কোন মেকানিজমটা ব্যবহার করলে আমার লাভজনকভাবে আমি একটা ইলেকট্রিক্যাল একটা সাপোর্ট পাবো। তাহলে এই দুইটা বর্তনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরাল বর্তনীতে আমরা দেখছি যে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সটা আমরা সম্পূর্ণরূপে ইউজ করতে পারি, এবং এখানে আহ তোমার একটা সুইচ অফ করলে সবগুলা বন্ধ হওয়ার কোনো ঝামেলাও নাই। যার কারণে অনেক দিক থেকে বিবেচনা করলে আমরা দেখি যে চিত্র 2 অর্থাৎ প্যারালাল কম্বিনেশনটাই হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক। বুঝতে পেরেছো? সো এই প্রশ্ন দুইটি বা এই যে রাজশাহী বোর্ডের যে প্রশ্নগুলো পড়াইলাম, এটা কারা কারা বুঝতে পারো না আমাকে জানাও। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে ডান দাও। আমি তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। RS রফিকুল ইসলাম, ডান। ওকে। 9টায় তো গণিত করাবে স্যার, হ্যাঁ। মিথিলা, আজকে রাত্র 9টায় তোমাদের গণিত ক্লাস, সাধারণ গণিত লাইভ ক্লাস হবে। বীজগাণিতিক রাশির উপরে MCQ লাইভ ক্লাস। খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হতে যাচ্ছে। সবাই অবশ্যই অবশ্যই ক্লাসে জয়েন করবে। ওকে। ওকে মিথিলা, জি স্যার। ওকে মিথিলা। হুমায়রা, ডান, থ্যাংক ইউ। নাহিয়ান, ক্লিয়ার, থ্যাংক ইউ। তাসরিফা অথই, ডান, থ্যাংক ইউ তাসরিফা। তুষ্মি, ডান। ওকে। নৌশিন, জি। ওকে, সবাইকে ধন্যবাদ। এরপরে আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে 9টায় 8টায় হবে না সেটা না, 9টায় তোমাদের লাইভ ক্লাস, যেটা রেগুলার লাইভ ক্লাস তো 9টায় হয়ই, ওটা তো আজকে হবে। আজকে তোমাদের জেনারেল ম্যাথ লাইভ ক্লাস। কিন্তু রেগুলার ক্লাস 8টায়, যে রেগুলার ক্লাস সেটা তো থাকবেই। 8টার ক্লাস 8টার ক্লাসের মতোই থাকবে। 8টায় তোমাদের রুটিন অনুসারে যে ক্লাসটি আছে সেই ক্লাসটি হবে। আর 9টায় তোমাদের উন্মুক্ত লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস, সবার জন্য ওপেন এটা। বাট 8টায় হচ্ছে তোমাদের কোর্সের ক্লাস, মানে রেকর্ডেড ক্লাস যেগুলো জুমে হয়ে থাকে। দেখো, এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই।
এই হোমওয়ার্ক গুলো হচ্ছে আমি যে দুটো প্রশ্ন পড়াইলাম এই দুইটা প্রশ্নের রিলেটেড। সবাই খাতা কলম বের করে লেখো, সবাই খাতা কলম বের করে রাখো। এই হোমওয়ার্ক গুলো তোমরা করে গ্রুপে, তোমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেই ফেসবুক গ্রুপে সবাই আপলোড করবা। আমার নাম মেনশন করে, টিচারের নাম মেনশন করে, হোমওয়ার্ক লিখে আজকের তারিখ ডেট দিয়ে সবাই হচ্ছে আজকের হোমওয়ার্ক গুলা গ্রুপে আপলোড করবা। আমি কিন্তু সবার হোমওয়ার্ক চেক করব কারা কারা আপলোড করেছো এবং কারা কারা করনি। এবং এই হোমওয়ার্কের মধ্যে কারো কোনো যদি সমস্যা থেকে থাকে বা কারো কোনো ম্যাথমেটিক্স এর কোনো ক্যালকুলেশনে ঝামেলা হয়ে থাকে, তাহলে সেই জায়গাগুলো তোমরা মার্ক করে অবশ্যই গ্রুপে আপলোড করবে। আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। বুঝতে পেরেছো? তো তোমরা হোমওয়ার্ক গুলা লিখে নাও। প্রথমে লেখো ঢাকা বোর্ড 2024 প্রশ্ন 3। এটা তো আমি অলরেডি করিয়েছি। আমি যেগুলো ক্লাসে পড়াবো সেগুলোও তোমাদের হোমওয়ার্ক, আর যেগুলা ওই রিলেটেড প্রশ্ন বলবো সেগুলোও তোমাদের হোমওয়ার্ক। কেউ স্ক্রিনে কোনো দাগ দিবা না, আমি কিন্তু বারবার নিষেধ করতেছি। স্ক্রিনে কেউ সিঙ্গেল কোনো ডট দিবা না। ওকে? তাহলে প্রথমে লেখো ঢাকা বোর্ড 2024। 2 নম্বর প্রশ্ন রাজশাহী বোর্ড 2024। 3 নম্বর প্রশ্ন যশোর বোর্ড 2024। ঠিক আছে? এই 3টে প্রশ্ন লিখেছো, ঢাকা, রাজশাহী এবং যশোর। এরপরে লেখো সিলেট। তোমরা আবারও দাগাচ্ছ, এই যে তামজিৎ। তামজিৎ কে? তামজিৎ দাগাচ্ছ? তামজিৎ, তুমি স্ক্রিনে দাগাচ্ছ কেন বাবা? তুমি কি কিছু বলতে চাচ্ছ? আমি কি আনমিউট করব তোমাকে? স্ক্রিনে দাগানো যাবে না, আমি বারবার নিষেধ করতেছি। টিচারের কথা না শোনাতার কিন্তু বেয়াদবির পর্যায়ে পড়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবা, ভদ্রতা বজায় রাখবা। ওকে? সবাই এখানে ভদ্রতা বজায় রাখবা। এবং এই টিচার কি বলতেছে না বলতেছে সেই কথাগুলা গুরুত্ব সহকারে মাথায় নিয়ে সেটা যথাযথভাবে পালন করবা। আমি কিন্তু মার্ক করে রাখতেছি কারা এই কাজগুলো করতেছো। আমি মার্ক করে রাখতেছি কারা এই কাজগুলো করতেছো। এবং এইভাবে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের নবম দশম শ্রেণীর কমার্স আর্টসের ক্লাস হয়তো আমি নাও নিতে পারি। কারণ এভাবে আসলে টিচারকে অসম্মান করা হয়, টিচারের কথা না শোনাটা টিচারকে অসম্মান করা হয়। তাহলে এইভাবে যদি তোমরা টিচারের কথা না শোনো, নেক্সট টাইম তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি দুইবার ভাববো যে তোমাদের ক্লাস আমি নিব কি নিব না। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক 3টা লেখো সবাই। প্রথমে আমি বলেছি ঢাকা বোর্ড 2024, তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2024, তারপরে হচ্ছে যশোর বোর্ড 2024। লিখেছো? সবাই ডান লেখো। যারা যারা লিখেছো ডান লেখো। এই 3টা হোমওয়ার্ক তোমরা জমা দিবা। হুমায়রা ডান। স্যার আমরা আপনার ক্লাস করতে চাই। আচ্ছা, আমার ক্লাস করতে চাইলে বাবা আমার কথা শুনতে হবে। আর আমি তোমাদের এমন কোনো রকেট সায়েন্সের কোনো কথা বলি না যেটা তোমাদের মানতে খুব কষ্ট হয়। আমি জাস্ট বলি আমার ক্লাসে ভদ্রতা বজায় রাখো। আমার ক্লাসে ভদ্রতা বজায় রাখার মধ্যে একটা কাজ হচ্ছে স্ক্রিনে কেউ কোনো কোনো কিছু না লেখা। আমি বারবার আমার একটা কথা উচ্চারণ করতে হয়। আমার তো একটা কথা এতবার উচ্চারণ করার দরকার নেই, তাই না? তো এই জিনিসগুলো তোমরা কেন মাথায় রাখো না? এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। তাসরিফা অথই ডান, থ্যাংক ইউ তাসরিফা। নাহিয়ান ডান। আচ্ছা, ড্রয়িং এর সেটিংসটা অফ অন করা আছে কিনা এটা আমার জানা নেই। এটা হচ্ছে আমাদের যারা অপারেটর ওরা হচ্ছে ঠিক করে দিয়ে যায়, আমরা হচ্ছে ক্লাস নেওয়া শুরু করি। বাট আমরা আসলে এটা জানা নেই যে এটা হচ্ছে অন নাকি অফ। বাট হ্যাঁ, থ্যাংক ইউ বলার জন্য আমি নেক্সট টাইম এটা মাথায় রাখবো। আমি ড্রয়িং এর অপশনটা অফ করে রাখবো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো প্রবলেম থাকলে তাহলে গ্রুপে, ফেসবুক গ্রুপে অবশ্যই তোমরা শেয়ার করবে। কেউ কোনো পার্সোনাল মেসেজ দিবে না। সবাই ফেসবুক গ্রুপে সবার সমস্যা, সবার হোমওয়ার্ক সব ফেসবুক গ্রুপে আপলোড করবে। পার্সোনালি কোনো টিচারকে কেউ মেসেজ দিবে না। ওকে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।